ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. Haunted Histories, যার পরদে পরদে রহস্য। রহস্যময় অতীত তাড়িয়ে বেড়াচ্ছে পার্থর বর্তমানকে। কি সেই অতীত? এই সব থেকে কি পার্থকে বাঁচাতে পারবে সাইকিয়াট্রিস্ট সঞ্জয়? পর্দার আড়ালে লুকিয়ে প্রতিনিয়ত রুদ্রশেখর বুনে চলেছে কোন ষড়যন্ত্রের জাল? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা হাজির হয়েছি হন্টেড হিস্ট্রিজের এবারের উপস্থাপনা। লেখক শাশ্বত মণ্ডলের কলমে একটি টান টান সাইকোলজিক্যাল থ্রিলার স্টোরি পিশাচ। গল্পটির সূত্রধর আমি দেবজিৎ, সমগ্র পরিচালনায় ও গল্পের নাট্যরূপ প্রদানে অনন্যা পাল। কোজাগরী পূর্ণিমা, আকাশে চাঁদ উঠেছে। মেঠো পথের দুই পাশের কাশবন যেন জ্যোৎস্নার আলোতে আরো মোহময়ী হয়ে উঠেছে। একটি মেয়ে পেছন ঘুরে সেই মেঠো পথ দিয়ে হেঁটে চলেছে। পায়ের নুপুরের ঝুমঝুম আওয়াজও শোনা যাচ্ছে। হাঁটতে হাঁটতে মেয়েটা একটা বড় বটগাছের সামনে এসে দাঁড়ালো। হঠাৎই একটা শক্ত মোটা দড়ি বের করে গাছের একটা উঁচু ডালের সাথে বেঁধে ফেলল সে। একটা ফাঁস তৈরি করে নিয়ে নিজের গলায় পরে নিল। তারপর ঝুলে পড়ল সে। খানিকক্ষণ পা দুটো তার থর থর করে কাঁপল। নুপুরের অনিয়মিত ঝংকার যেন পরিবেশের নীরবতা ভঙ্গ করল। কিছুক্ষণের মধ্যেই পা দুটো শান্ত হয়ে গেল। জ্যোৎস্নার আলোতে মেয়েটির ঝুলন্ত দেহের ছায়া পড়ল মাটিতে। মৃদু বাতাসে সেই প্রতিবিম্ব যেন হালকা দুলতে লাগলো। সাল 2019, কলকাতা। হঠাৎ কোনো এক দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙল পার্থর। ধড়ফড়িয়ে উঠে বসল সে। প্রচণ্ড ঘামছে সে, আর তার সাথে সাথে মাথায় অসহ্য যন্ত্রণা। কোনো রকমে উঠে একটা জলের বোতল নিয়ে ঢক ঢক করে জল খায় সে। তারপর বাথরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে জলের ঝাপটা নিতে থাকে। স্বপ্নটা এখনো স্পষ্ট মনে আছে তার। গত 6 মাস ধরে এই একই স্বপ্ন দেখে যাচ্ছে সে। সেই নীল গাড়ি যা তার গাড়ির সামনে চলে আসায় তাড়াহুড়ো করে সাইড নিতে গিয়ে তার গাড়ি ধাক্কা মারে রাস্তার পাশের ডিভাইডারে। স্টিয়ারিং ছিল তার স্ত্রী মালিনীর হাতে। ডিভাইডারে ধাক্কা লাগার সাথে সাথেই মালিনীর মাথা ধাক্কা খায় স্টিয়ারিং হুইলে। এক দলা রক্ত ছিটকে যায় গাড়ির উইন্ডশিটে। সেই মালিনীর রক্তাক্ত মুখ হার ভাবতে পারো না পার্থ। বাথরুম থেকে এসে বিছানায় বসে থাকে সে। সারা রাত চোখের পাতা এক করতে পারে না। সকাল হতেই ঠিক করে সে যাবে তার ডক্টর আঙ্কেলের কাছে। সকাল হতেই পার্থ কোনো রকমের স্নান সেরে কিছু খেয়েই বেরিয়ে গেল তার ডাক্তার আঙ্কেল ডক্টর রুদ্রশেখর সামন্তের ক্লিনিকের উদ্দেশ্যে। পার্থ মুখার্জি, বয়স 33। এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারটির জীবন আজ থেকে 6 মাস আগেও এমনটা ছিল না। নতুন বিবাহিত স্ত্রী মালিনীকে নিয়ে খুব ভালোই কাটছিল তার জীবন। প্রথম বিবাহবার্ষিকীতে একটা দামি গাড়িও মালিনীকে গিফট করে পার্থ। সেই গাড়ি নিয়েই লং ড্রাইভে যেতে গিয়েই সেই ভয়াবহ অ্যাক্সিডেন্ট, এবং সেই দুর্ঘটনায় প্রাণ হারায় মালিনী। প্রচণ্ড শক পায় পার্থ। তাই গত 6 মাস ধরে প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রশেখরের কাছে চিকিৎসাধীন সে। গত 6 মাসে প্রায় অনেকবারই সেই দুর্ঘটনাকে স্বপ্নে দেখেছে সে। কাল রাত্রের অভিজ্ঞতা আরও খারাপ। তাই সে দেরি না করে চলল ডক্টর আঙ্কেলের কাছে। হয়তো উনি কোনো ব্যবস্থা করতে পারবেন। গড়িয়াতে ডক্টর রুদ্রশেখরের হেলথ উইথ মাইন্ড ক্লিনিকের সামনে এসে থামল ওর ক্যাবটি।
ক্যাব থেকে নেমে এলো পার্থ। মাথায় অবিন্যস্ত বড় বড় চুল, মুখ ভর্তি দাড়ি আর লাল চোখ। এটা সহজেই প্রমাণ করে যে সে কোনো মানসিক অশান্তিতে ভুগছে। ক্লিনিকে ঢুকেই সে লিফটে ঢোকে, 5-এর বোতামটা টিপে দিয়ে অপেক্ষা করতে থাকে লিফট 6 তলায় পৌঁছানো। পার্থ, আমার কাছে এসো না। হঠাৎ একটা নারী কণ্ঠ শুনতে পেয়ে খুব ভয় পেয়ে যায়। এ তো মালিনীর গলা। অত ভাবতে পারে না সে। ততক্ষণে লিফট তার গন্তব্যে চলে এসেছে। লিফট থেকে বেরিয়ে সে সোজা চলে যায় ডক্টর রুদ্রশেখরের কেবিনে। আয় পার্থ, বস। হাসি মুখে পার্থকে বসতে বলে 60 বছরের ডক্টর রুদ্রশেখর। ডাক্তারের চেহারাটা বেশ সফিস্টিকেটেড। দেখলেই বোঝা যায় যে কেউ কেটা কোনো মানুষ, আর হবে নাই বা কেন। ওনার মতো সাইকোলজিতে অগাধ পাণ্ডিত্য গোটা ভারতবর্ষে খুব কম জনেরই আছে। শুধু পাণ্ডিত্যই নয়, সমাজসেবাতেও তার অনেক অবদান। কলকাতা শহরে একটা অরফেনেজ আর একটা বড় মেন্টাল হেলথ সেন্টার রয়েছে তার। সেখানে গরিব লোকদের বিনামূল্যে চিকিৎসা করানো হয়। এছাড়াও বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত তিনি। পার্থ হল তারই অরফানেজের একজন বাচ্চা। 10 বছর বয়সে পার্থকে অরফানেজে নিয়ে আসেন ডক্টর রুদ্র। তারপর তাকে মানুষ করা এবং ব্যাঙ্গালোরে তার ইঞ্জিনিয়ারিংয়ের পর চাকরি পাওয়া অবধি তিনিই ছিলেন পার্থর অভিভাবক। প্রায় 1.5 বছর আগে পার্থর বিয়ে হয় মালিনীর সাথে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই বিপদ নেমে আসে। প্রায় 6 মাস হলো পার্থকে কলকাতাতেই এনে রেখেছেন ডক্টর রুদ্রশেখর। যথাসাধ্য চেষ্টা করছেন পার্থকে ভালো করে তোলার, তাকে এই ট্রমা থেকে বের করে আনার। ডক্টর রুদ্রশেখরের মুখোমুখি চেয়ারে এসে বসল পার্থ। কি হয়েছে কাল রাতে পার্থ? সকালে ফোনে গলা শুনে খুব ভয় পেয়েছিস মনে হলো। মানে আঙ্কেল আঙ্কেল আপনি তো সবই জানেন, সেই একই স্বপ্ন। আবার সেই স্বপ্ন? হুম। পার্থ প্লিজ, এবারে বের হয় মেমোরি থেকে। এভাবে আর কতদিন চলবে বল? ওষুধ দিয়ে কতদিন চালাবো? পারছি কই আঙ্কেল, মালিনীকে ভোলা আমার পক্ষে অসম্ভব। আই আই জাস্ট কান্ট। ধুর পাগল, মালিনীকে ভুলতে বলেছি আমি? বলছি ওই দুর্ঘটনার স্মৃতিকে ভুলতে। কথা শেষ হতে না হতেই কেবিনে একজন তরুণ প্রবেশ করে, যাকে দেখে ডক্টর রুদ্রশেখর হাসি মুখে পার্থকে বলে, মিট সঞ্জয়, মাই ইন্টার্ন, খুব ব্রাইট ডক্টর ও। অ্যান্ড দিস ইজ পার্থ, আমার খুব কাছের একজন, আমার ছেলেই বলতে পারো ওকে। পার্থ আর সঞ্জয় একে অন্যের সঙ্গে হাত মেলায়। রুদ্রশেখর সঞ্জয়কে ইশারায় অপেক্ষা করতে বলে, আর পার্থকে বলে, প্লিজ সিট। হ্যাঁ দেখ, এই ওষুধগুলো লিখে দিলাম, নিচের স্টোর থেকে নিয়ে নিবি, আর আমি সন্ধ্যাবেলা তোর বাড়ি যাব, কেমন? পার্থ হালকা হেসে রুদ্রশেখরের কাছ থেকে বিদায় নেয়। রুদ্রশেখর সঞ্জয়কে বসতে বলে। কে ইনি স্যার? বুঝলে সঞ্জয়, এ হলো পার্থ, আমার অরফানেজের একজন ছেলে, খুবই ভালো ছেলে। স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব কি? করো। বলছি স্যার, এনার কি কিছু হয়েছে? আই মিন, কোনো ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন মনে হয়। নাইস অবজারভেশন সঞ্জয়, ঠিকই বলেছ, ও সত্যিই খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। ইউ নো সঞ্জয়, তুমি খুব ইন্টারেস্টিং কেস চাইছিলে, তাই না? ইউ উইল অ্যাসিস্ট মি ইন কেস অফ পার্থ। থ্যাংক ইউ স্যার, বাট প্রবলেমটা কি? তাহলে তোমাকে ডিটেলসে বলি, মন দিয়ে শোনো। ওকে স্যার।
ডক্টর রুদ্রশেখর এরপর বর্ণনা করতে থাকে পার্থর জীবনের গল্প। প্রায় 23 বছর আগের কথা। রুদ্রশেখর তখন সবেমাত্র নাম করেছে ডাক্তার হিসাবে। হঠাৎই একদিন চায়ের দোকানে চা খেতে গিয়ে নিজের মানিব্যাগ মনের ভুলেই ফেলে আসছিল সে। ঠিক তখনই পেছন থেকে একটা বাচ্চা ছেলের কণ্ঠস্বর শুনতে পায় সে। ও লোকটা, ও লোকটা। রুদ্রশেখর পেছনে ঘুরে তাকায়, দেখে একটা বছর দশেকের বাচ্চা তার মানিব্যাগটা হাতে নিয়ে এগিয়ে আসছে তারই দিকে। ছেলেটা এসে বলল, তোমার এটা তুমি ফেলে দিয়ে চলে আসছিলে কেন? বাচ্চাটার নিষ্পাপ মুখ দেখে মনটা নরম হয়ে যায় রুদ্রর। সে জিজ্ঞাসা করে, কি নাম রে তোর? ছেলেটি উত্তর দেয়, পার্থ। আরও কয়েকটা কথার মাধ্যমে জানতে পারে যে পার্থ অনাথ, নিজের মামাবাড়িতে অনাহুতের মতো আছে। সব শোনার পর রুদ্র বলে, কিরে, থাকবি আমার সাথে? অনেক বন্ধু পাবি, অনেক বাচ্চা আছে তোর মতন। পার্থ রাজি হয়ে যায় এবং পরদিনই রুদ্র পার্থকে তার মামাবাড়ি থেকে নিয়ে আসে সমস্ত লিগ্যাল ডকুমেন্টস সঙ্গে করে। পড়াশোনাতে অত্যন্ত ভালো ছিল এই পার্থ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে সে। চান্স পায় যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে। সেখান থেকেই সে ক্যাম্পাসিংয়ে জব পায় ব্যাঙ্গালোরে। বেশ ভালোই চলছিল তার জীবন। এরপর প্রায় 2 বছর আগে পার্থর সাথে সোশ্যাল মিডিয়াতে আলাপ হয় মালিনীর। আজকালকার স্বনির্ভর মেয়ে বলতে যা বোঝানো হয়, মালিনীও ছিল ঠিক তাই। ব্যাঙ্গালোরেরই একটা কল সেন্টারে জব করত সে। দুঃখের বিষয়, পার্থর মতো মালিনীও অনাথ। প্রথমে তাদের অনলাইনেই কথাবার্তা হতো, তারপর ধীরে ধীরে দেখা সাক্ষাৎ শুরু হয়। অল্প কিছুদিনের মধ্যেই ওরা একে অপরের কাছে চলে আসে, ভালোবেসে ফেলে একে অন্যকে। ঠিক করে ফেলে ওরা বিয়ে করবে। অভিভাবকহীন এই যুগলের অভিভাবকের দায়িত্ব নেয় রুদ্রশেখর নিজে। দাঁড়িয়ে থেকে পার্থ আর মালিনীর বিয়ে দেয় সে। এভাবেই শুরু হয় তাদের নতুন জীবন। কিন্তু ভাগ্যদেবতা বোধহয় ওদের এই খুশি সহ্য করতে পারেনি। তাই 1 বছরের মধ্যেই ঠিক ওদের বিবাহবার্ষিকীর দিন ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা, যা চিরজীবনের মতো কেড়ে নেয় মালিনীকে। আর পার্থ সেই অভিশপ্ত স্মৃতিকে নিয়ে মানসিকভাবে একেবারে অসুস্থ হয়ে পড়ে। 1 বছর আগের পার্থ আর এখনকার পার্থের মধ্যে বিস্তর ফারাক। এই সমস্ত কথাই মন দিয়ে শুনছিল সঞ্জয়। রুদ্রশেখর কথা শেষ করে জিজ্ঞেস করে, কি বুঝছো সঞ্জয়? সঞ্জয় খানিকটা চিন্তিত হবে বলল, বাইরে থেকে মনে হচ্ছে পোস্ট অ্যাক্সিডেন্টাল ট্রমা, কিন্তু স্যার আসল ব্যাপারটা জানতে হলে আমাকে পার্থর সাথে একবার মিশতে হবে। রুদ্রশেখর মৃদু হাসে, তারপর বলে, আজই সন্ধ্যাবেলায় আমি যাব ওর কাছে, এসো তুমিও। থ্যাংক ইউ সো মাচ স্যার। বলে উঠে দাঁড়ালো সঞ্জয়। স্যার তাহলে আমি এখন উঠি। রুদ্রশেখর সঞ্জয়কে বিদায় জানায়। সন্ধ্যাবেলা পার্থের বাড়িতে এলো রুদ্রশেখর এবং সঞ্জয়। সঞ্জয় দেখল ঘরটি বেশ অগোছালো। বিছানা, আসবাব সবকিছুই যেন অবিন্যস্ত। পার্থ যে পারতপক্ষে কোনো সাফাই করে না সেটা সে বুঝতে পারল। কোনো রকমে 2টো চেয়ার পার্থ এগিয়ে দিল তাদের। তারা বসল। রুদ্রশেখর পার্থকে জিজ্ঞাসা করল, এখন কেমন আছিস? ভালো। ক্ষীণভাবে হেসে উত্তর দিল সে। শোন, সঞ্জয়কে তো সকালে দেখলি, তো ও এখন থেকে তোর কাউন্সিলিং করবে, আর আমি তো আছি। পার্থ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সঞ্জয় নিজের হাত পার্থর দিকে বাড়িয়ে দিল। পার্থ, আই এম ভেরি সরি ফর ইয়োর লস। আজ থেকে তোমার কোনো সমস্যা হলেই তুমি আমাকে বলতে পারো, কেমন? পার্থ মুখে কিছু বলল না, শুধু মুখে একটা হাসি আনল। রুদ্রশেখর বলল, ওষুধগুলো সব এনেছিস তো? পার্থ বলল, হ্যাঁ আঙ্কেল। রুদ্রশেখর বলল, আর শোন, ঘুমটা যেন যথেষ্ট পরিমাণে হয়। আর এই নে
কয়েকটা ভালো বই এনেছি, পড়লে ভালো লাগবে। পার্থ বইগুলো নিল রুদ্রশেখরের হাত থেকে। আরও কিছু সাধারণ কথাবার্তার পর রুদ্রশেখর আর সঞ্জয় পার্থর থেকে বিদায় নিল। রাস্তায় যেতে যেতে রুদ্রশেখর সঞ্জয়কে জিজ্ঞাসা করল, কি বুঝলে সঞ্জয়? সঞ্জয় একটু চিন্তিত সুরে বলল, যেরকমটাই কেসে হওয়া দরকার ঠিক সেরকমই হচ্ছে। খুব ভয় পেয়ে আছে। বউকে খুব ভালোবাসতো নিশ্চয়ই, তাই না স্যার? সে আর বলতে। হালকা হেসে বলল রুদ্রশেখর। তাহলে স্যার একটা খটকা থেকে গেল যে? সন্দেহ প্রকাশ করে বলল সঞ্জয়। কি খটকা? রুদ্রশেখর জিজ্ঞাসা করল। পার্থ বিবাহিত, কিন্তু ঘরে মালিনীর কোনো ছবি দেখলাম না। মানছিও ব্যাঙ্গালোর থেকে কলকাতা শিফট করেছে, কিন্তু একটাও ছবি নেই ঘরে। ব্যাপারটা ঠিক হজম হলো না স্যার। রুদ্রশেখরও একটু চিন্তিত স্বরে বলল, ব্যাপারটা যে আমার চোখও এড়ায়নি সেটা নয়, তবে হয়তো সামনে রাখিনি ছবি, অন্য কোথাও আছে। হবে হয়তো স্যার। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল সঞ্জয়। আচ্ছা সঞ্জয়, তুমি যাদবপুর যাবে তো? চলো, আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। রুদ্রশেখর বলল। থ্যাংক ইউ স্যার। বলে সম্মতি জানায় সঞ্জয়। এসো পার্থ, আমার কাছে এসো। দূরে কেন চলে যাচ্ছ? আমি না তোমার বউ? এসো না, আজ আমরা খুব আদর করব। ঘুমের মধ্যে সব টুকরো টুকরো কথাই শুনতে পায় পার্থ। নড়াচড়া করতে থাকে সে। হঠাৎই ঘুমটা ভেঙে যায় পার্থর। উঠে বসে সে বুঝতে পারে সে আবার স্বপ্ন দেখছিল, কিন্তু এত স্পষ্ট সব শুনতে পেল সে কি করে? সময় দেখল সে ঘড়িতে, রাত 3টে বাজে। 7-5 না ভেবে সে বাথরুমের দিকে গেল। বারবারই তার মনে হচ্ছে ঘরে সে ছাড়াও আর কেউ রয়েছে। 2-1বার ঘাড় ঘুরিয়ে দেখেও নিল সে, না, কেউ নেই। বাথরুমে ঢুকে বেসিনের সামনে দাঁড়িয়ে সে চোখে মুখে জলের ঝাপটা নিতে লাগলো। ঝাপটা নেওয়া শেষ হলে সে যখন সামনের আয়নায় তাকালো, আয়নার দৃশ্য দেখে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে হলো হৃৎপিণ্ডটা এখনই মুখ দিয়ে বেরিয়ে যাবে। দেখল মালিনী দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে, তবে কোনো স্বাভাবিক অবস্থায় নয়, ঠিক সেই রকম যেরকমটা সে দেখেছিল সেই অ্যাক্সিডেন্টের সময়। নাক আর ঠোঁটের দুপাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। মাথা যেন মাঝ বরাবর ফাটা, রক্ত আর ঘিলু যেন একসাথে বেরিয়ে আসছে। আর তার চোখ, কি বিভৎস সেই দৃষ্টি! সাদা মণিহীন চোখে যেন এক অদ্ভুত কাম তৃষ্ণা। মালিনী তাকে অদ্ভুত খ্যানখ্যানে গলায় বলল, এসো আমার কাছে। পার্থ ভয়ে ভয়ে সেদিকে ঘুরে দেখতে গেল, কিন্তু না, কেউ তো নেই সেখানে। তাহলে কাকে দেখল সে? মনের ভুল তার। খানিকটা স্বস্তি পেয়ে যখন আয়নার সামনে তাকাতে যাবে, দেখল মালিনী ঠিক তার সামনে দাঁড়িয়ে তার উপরে ঝাঁপাতে চাইছে। জ্ঞান হারালো পার্থ। যখন চোখ খুলল, দেখল সে ডক্টর রুদ্রশেখরের ক্লিনিকের বেডে শুয়ে আছে। সামনে দাঁড়িয়ে রুদ্রশেখর আর সঞ্জয়, দুজনেই বেশ চিন্তিত। পার্থ জিজ্ঞাসা করল, আমি আমি এখানে এলাম কিভাবে? সঞ্জয় ঠান্ডাভাবে বলল, পার্থ, তুমি তোমার বাড়ির বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিলে যে। স্যার আজ সকালে যখন তোমার কাছে যান, অনেক ডাকাডাকির পর যখন কোনো সাড়াই পাওয়া যায় না তোমার, তখনই পাশের লোকজন ডেকে দরজা ভেঙে সবাই ঘরে ঢোকে, এবং ঘরে ঢুকে দেখে তুমি বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে আছো। তাই ওই অবস্থায় ওরকম তোমাকে থাকতে দেখে সবাই তোমাকে এখানে নিয়ে চলে আসে। আচ্ছা পার্থ, কালকে কি হয়েছিল তোমার? হ্যাঁ? প্রশ্ন শুনে সঞ্জয় ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে তার দিকে। এবার রুদ্রশেখর পার্থর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে আমাকে বল।
পার্থ চোখ বুজে একবার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে করে নেয়। মালিনীর সেই মূর্তি চোখের সামনে ভেসে উঠতেই আবার ভয়ে সে চোখ দুটো খুলে ফেলে। কাঁপা কাঁপা গলায় সে বলে, মালিনী। রুদ্রশেখর পার্থর কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করে, কোথায় মালিনী? পার্থ তখন সভয়ে পূর্বরাত্রির সমস্ত অভিজ্ঞতার কথার বিবরণ দেয়। শেষে বলে, আঙ্কেল, আঙ্কেল আমাকে বাঁচান আঙ্কেল, ও আমাকে মেরে ফেলবে আঙ্কেল, আপনি আপনি আমাকে বাঁচান। বলেই ও রুদ্রশেখরকে জড়িয়ে ধরে। পার্থকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে রুদ্রশেখর আর সঞ্জয় বেরিয়ে আসে সেই ঘর থেকে। রুদ্রশেখরকে খুবই চিন্তা করতে দেখে সঞ্জয় জিজ্ঞাসা করে, স্যার, আপনি এত চিন্তা করছেন কেন? না সঞ্জয়, ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়। আমার চিকিৎসার পরেও কোনো ইমপ্রুভমেন্ট নেই। হয়তো স্যার ও শকটা একটু বেশিই পেয়েছে, তাই হয়তো ওরকম। না হলে কি সঞ্জয়? মানে স্যার, ওই আপনাকে বলেছিলাম না একটা খটকা আছে আমার। কি সেটা? মানে আপনি যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। বলো। স্যার, আমার মনে হয় পার্থ ইজ হাইডিং সামথিং। মানে স্যার, আমি আপনাকে বলছিলাম না পার্থর ঘরে আমরা মালিনীর কোনো ছবি দেখতে পাইনি, তখনই না আমার প্রথম খটকাটা লাগলো। মানে কি বলছো তুমি? ক্লিয়ার করে বলো তো। দেখুন স্যার, মানলাম মালিনী দুর্ঘটনায় মারা গেছে এবং পার্থ নিজের স্মৃতির ওপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্যই কিন্তু ছবি ঘরে রাখেনি। এ পর্যন্ত সবটাই মেনে নিলাম আমি। কিন্তু কালকের ঘটনা, পার্থ স্পষ্ট বলছে মালিনী নাকি ওকে মারতে চায়। আর তাহলে যদি সত্যিই এত ভালোবাসা, তাহলে এই ভয় বা কেন? হ্যাঁ, তার মানে তুমি বলতেটা কি চাইছো? স্যার, আই এম সরি, বাট I think Partho is somehow responsible for this accident. In other words, Partho killed Malini. Have you lost your mind, সঞ্জয়? তুমি জানো তুমি কি বলছো? যদি তোমার জায়গায় অন্য কেউ এই কথাটা বলতো, তাকে আমি অপমান করে তাড়িয়ে দিতাম। I am sorry, sir, কিন্তু আপনি বলুন না, এই কেসটা কতটা রেয়ার? কোনো পোস্ট অ্যাক্সিডেন্টাল ট্রমা কি এতদিন চলে? আর আপনার ট্রিটমেন্টেও কোনো ইমপ্রুভমেন্ট নেই? ডেফিনেটলি কিছু গোলমাল তো আছেই স্যার, আর যতক্ষণ না সেটা জানা যায় কিছু করাই অসম্ভব। সঞ্জয়, পার্থ আমার ছেলের মতো। ওকে আমি চিনি, ও খুব ভালো ছেলে। তুমি তো জানো না, কিন্তু আমি জানি ও মালিনীকে কতটা ভালোবাসতো। স্যার, আমিও পার্থকে সুস্থই করতে চাই, কিন্তু যদি সত্যিটা আমরা না জানতে পারি তাহলে কি করেই বা আমরা এগোবো? তাহলে এখন উপায় কি? দেখুন, যদি গোলমাল কিছু পার্থ করে থাকে সেটাও তো অস্বীকার করবে না, তাহলে এইসব ক্ষেত্রে একটাই পথ। কি সঞ্জয়? স্যার, হিপনোসিস। ও নো সঞ্জয়, শেষ পর্যন্ত আমাকে এটাও করতে হবে? পার্থ আমার ছেলে। কিছু করবার নেই স্যার, পার্থকে বাঁচাতে গেলে আমাদের এই পথই নিতে হবে। আচ্ছা, কবে করবে? রুদ্রশেখর আর সঞ্জয় মিলে ঠিক করে কাল দুপুরে ক্লিনিকে স্পেশাল রুমে পার্থর হিপনোসিস করবে, এবং এ বিষয়ে পার্থকে আগে থেকে জানানো যাবে না। যদি ও সত্যি দোষ করে থাকে তাহলে ও রাজি হবেই না, আর জোর করে হিপনোসিস হয় না। সন্ধেবেলায় রুদ্রশেখর গিয়ে পার্থর রুটিন চেক আপ করে নিল। পরের দিন সকালে পার্থ নিজে খুব ফ্রি অনুভব করতে লাগলো, বেশ চনমনে। আর সব থেকে বড় কথা, সেই দুঃস্বপ্ন আর আসেনি। খুব হালকা লাগছে যেন নিজেকে। রুদ্রশেখর আসতেই তাকে সে বলল, আঙ্কেল, আমি একদম ঠিক আছি, আই এম ফাইন। কখন বাড়ি যাব বলো? রুদ্রশেখর কোনো উত্তর দিল না। পাশে দাঁড়িয়ে থাকা সঞ্জয় বলল, তুমি তো যাবে বাড়ি পার্থ, কিন্তু দুপুরে কিছু স্পেশাল টেস্ট আছে যেগুলো তোমায় করতেই হবে। তারপর না হয় বিকেলে তোমাকে আমি বাড়ি নিয়ে যাব, কেমন? পার্থ সম্মত না হলেও ঘাড় নাড়ল। কেবিন থেকে রুদ্রশেখর বেরিয়েই সঞ্জয়কে জিজ্ঞাসা করল, আমরা কি
ঠিক করছি? সঞ্জয় বলল, স্যার, পার্থকে বাঁচানোর জন্য এটাই একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নেই, বিশ্বাস করুন। দুপুর 2:30টার সময় পার্থকে ক্লিনিকের সিক্রেট রুমে নিয়ে এলো সঞ্জয়। রুদ্রশেখর সেখানে আগে থেকেই উপস্থিত। সঞ্জয়, এখানে কি হবে? অবাক হয়ে জিজ্ঞাসা করে পার্থ। ও কিছু না, ওটা জাস্ট একটা রুটিন টেস্ট। ঘরের মধ্যে এসি ফুল করে চালানো, আর অল্প আলো ঘরের মধ্যেকার রহস্যকে আরও যেন বাড়িয়েছে। সঞ্জয় পার্থকে একটা গদি চেয়ারে ঠেস দিয়ে বসায়। রুদ্রশেখর সঞ্জয়কে সরে যেতে বলে এবং নিজে পার্থর কাছে যায়। পার্থ, কিছু হবে না, শুধু এটা রুটিন টেস্ট, যেটা হয়ে গেলেই তুই বাড়ি চলে যেতে পারবি। তার আগে শরবতটা খা। বলেই একটা কাচের গ্লাসের শরবত দেয় সে পার্থকে। শরবত খাওয়ার পরই সে বুঝতে পারে তার মাথাটা ঘুরতে লেগেছে। সে যেন আর তাকাতে পারছে না, মনে হচ্ছে সে যেন তলিয়ে যাচ্ছে। ব্যাস, আর কিছু মনে পড়ে না তার, শুধু শুনতে পায় রুদ্রশেখরের আওয়াজ। পার্থ, কি হয়েছিল ওই দিন? পার্থ বলতে শুরু করে। আমি সেদিন খুব খুশি ছিলাম। আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ছিল ওই দিন। পার্থ বিস্তারিত বর্ণনা শুরু করে। আমি সেদিন মালিনীকে দুপুরবেলা সারপ্রাইজটা দিই। ওর পছন্দের ব্র্যান্ডের একটা গাড়ি ওকে গিফট করলাম। ও খুব খুশি ছিল। আমরা প্ল্যান করেছিলাম একসাথে বিকেলে লং ড্রাইভে যাব, তারপর রাতে ক্যান্ডেল লাইট ডিনার। বিকেল হতেই আমরা বেরিয়ে পড়লাম। মালিনী সেদিন খুব সুন্দর করে শাড়িটা পরেছিল, খুব সুন্দর লাগছিল ওকে। আমি আর ও দুজনে গাড়িতে উঠলাম। ও খুব এক্সাইটেড ছিল। আমাদের প্রথম গাড়ি। প্রথমে আমি ড্রাইভ করছিলাম, কিন্তু খানিক দূর যাওয়ার পর মালিনী জেদ করে যে সে নিজে ড্রাইভ করবে। আমি ওকে বারবার বারণ করলাম যে ও খুব ভালো একটা ড্রাইভিং জানে না, কিন্তু ও খুব জেদ করতে লাগলো। আমি বাধ্য হয়ে ওকে স্টিয়ারিংয়ের দায়িত্ব দিলাম। ও খুব খুশি ছিল। মাঝে মধ্যে একটু টলমল করে গাড়িও চালাচ্ছিল, কিন্তু কিন্তু হঠাৎ করে আমাদের গাড়ির সামনে একটা নীল গাড়ি চলে আসে। গাড়িটা এত তাড়াতাড়ি চলে আসে যে মালিনী সামলাতে পারেনি। সোজা রাস্তার ডিভাইডারে গাড়িটাকে তুলে ফেলে। আর আর তারপর তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পার্থর মুখে এই কথাগুলো শুনে কপালে চিন্তার ভাঁজ পড়ল সঞ্জয়ের। কারণ ও যেমনটা সন্দেহ করেছিল সেরকম কিছুই পেল না। রুদ্রশেখর তখন সঞ্জয়ের দিকে কটমট করে তাকাচ্ছে। সঞ্জয় মাথায় একটা ছোট্ট হিসাব কষে নিয়ে চলে গেল পার্থর কাছে। হঠাৎ করে পার্থকে সে বলল, আরও পেছনে যাও পার্থ। রুদ্রশেখর সঞ্জয়কে ঠেলে সরিয়ে দিল। কি হচ্ছে কি তুমি জানো না? হিপনোসিস কেবল একজনই করতে পারে। তুমি এখন যা কিছু জিজ্ঞাসা করবে ও তোমার কথা শুনতে পাবে না। আর তোমার যা সন্দেহ ছিল সেগুলো তো মিটে গেছে, তাই না? তাহলে আবার প্রশ্ন কেন? স্যার, সন্দেহ এখনো মেটেনি, কারণ আমাদের পার্থর সমস্ত অতীত জানতে হবে। হয়তো সেই অতীত আপনিও জানেন না। হয়তো সেই অতীতের কোনো ক্ষতই পার্থকে এরকম করেছে। তাই স্যার, ইটস এ রিকোয়েস্ট, প্লিজ স্যার, এটা কমপ্লিট করুন আপনি। পার্থ, আরো পেছনে যা, মনে কর কোথায় তুই। রুদ্রশেখর তাকে বলতে থাকে, আর সে তার অতীত জীবনের সব কথা বলতে থাকে যা আগে থেকেই রুদ্রশেখরের জানা। তাই সে খুব একটা অবাক হয় না। এবার রুদ্রশেখর শেষবারের মতো পার্থকে বলে, এবার বল, কোথায় তুই আর কি করছিস? প্রত্যুত্তরে পার্থ যা বলে তাতে রুদ্র এবং সঞ্জয় দুজনেই খুব অবাক আর ভয় পেয়ে যায়। পার্থ বলে, আমি এখন 1986-তে। আমার নাম আর পার্থ নয়, আমি এখন শৈরিতি। আর আমি এখন মাহারতুবা গ্রামে। আজ কোজাগরি পূর্ণিমা, আর আমি আত্মহত্যা করতে চলেছি। আমার ভালোবাসার মানুষ আমায় ঠকিয়েছে। আজ আমি অন্তঃসত্ত্বা, আর সে আমার দায়িত্ব নেবে না। সমাজে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। তাই আমি চললাম। এই সামনের বট গাছে
ঝুলিয়েই আমি আমার জীবন শেষ করে দেব। মানে এসব কি বলছে পার্থ? অবাক হয়ে ভাবতে থাকে। পার্থ ততক্ষণে চুপ করে গেছে। হিপনোসিসের মাধ্যমে পূর্বজন্মের কথা জানা যায়, এটা সঞ্জয় সিনেমার পর্দায় দেখেছিল, কিন্তু বাস্তব জীবনেও যে এরকম জিনিস হতে পারে তা তার ছিল ধারণার বাইরে। হয়তো পার্থ ট্রমার পেছনে খানিকটা এই ধরনের কোনো ঘটনার হাত আছে। সত্যিটা তাকে জানতেই হবে। অন্যদিকে ঘটনার এই অপ্রত্যাশিত টুইস্টে রুদ্রশেখরও খুব অবাক হয়েছে। এতটাই অবাক যে এই এসির মধ্যেও ওনার ঘাম ঝরছে। সে তাড়াতাড়ি পার্থকে জ্ঞানে ফিরিয়ে আনে। সবার চেহারার রং উড়ে গেছে দেখে পার্থ জিজ্ঞাসা করে, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? রুদ্রশেখর এবং সঞ্জয় দুজনেই চুপ থাকে। পার্থ এবার রুদ্রশেখরের কাছে গিয়ে বলে, আঙ্কেল, আঙ্কেল কি হয়েছে একটু বলবে? সঞ্জয় নীরবতা ভেঙে পার্থকে জিজ্ঞাসা করে, আচ্ছা পার্থ, তুমি কি শৈরীতি বলে কাউকে চেনো? পার্থ খুব অবাক হয়ে বলে, আমি এই নাম প্রথমবার শুনছি। সঞ্জয় কিছু না বলে হিপনোসিসের সময় চালানো রেকর্ডিংটা চালিয়ে দেয়। সিনেমায় দেখানো হিপনোসিসে রোগীর সব মনে থাকে, কিন্তু যে কোনো মানুষ হিপনোটাইজড অবস্থায় যা করে, স্বাভাবিক অবস্থায় তার কোনো কিছুই তার মনে থাকে না। পুরো রেকর্ডটা শোনার পর পার্থ খানিকটা অবাক হলো আর রেগেও গেল। তোমরা আমার উপর হিপনোসিস করেছিলে? আমাকে বিশ্বাস করো না তোমরা? সঞ্জয় তাকে বুঝিয়ে শান্ত করে, কিন্তু রুদ্রশেখর যেন মুখে কুলু পেটেছেন। সঞ্জয় পার্থকে আরও বোঝায়, দেখো, আমরা জেনে গেছি পূর্বজন্মের এই স্মৃতি তোমার আসল ভয়ের কারণ। আমরা সেই রহস্যই উদ্ঘাটন করব। প্লিজ পার্থ, ট্রাস্ট মি। হঠাৎ রুদ্রশেখর কড়াভাবে বলে ওঠে, না, কেউ কিচ্ছু করবে না। সঞ্জয়, তুমি পার্থকে বাড়ি দিয়ে আসো। কাল থেকে 1 সপ্তাহের জন্য আমি দিল্লি যাচ্ছি। আমি ফিরে না আসা অবধি কেউ কিচ্ছু করবে না। রুদ্রশেখরের আদেশ অমান্য করতে পারে না সঞ্জয়। সে পার্থকে নিয়ে নিচে নেমে আসে আর গাড়িতে ওঠে। গাড়িতে যেতে যেতে পার্থ বলল, আমাকে জানতেই হবে কি হয়েছিল আগের জন্মে। কেউ না গেলে আমি একাই সবকিছু করব। সঞ্জয়ের চোয়াল শক্ত। পার্থ আবার বলে ওঠে, আমাকে রেকর্ডটা দাও, আমি কালই যাব ওই গ্রামে। ততক্ষণে পার্থর বাড়ি চলে এসেছে। তাকে গাড়ি থেকে নামিয়ে দিল সঞ্জয়। তারপর বলল, পার্থ, এই অবস্থায় এত দূর একা যাওয়া ঠিক না তোমার। কাল সকালে আমি আসবোক্ষণ, তারপর না হয় একসাথে যাব মাহার্তুবা। টিল দেন টেক রেস্ট, ওকে পার্থ? হালকা হেসে চলে গেল। বাড়িতে এসে পার্থ খুব উত্তেজিত ছিল। পূর্বজন্ম ব্যাপারটাই বেশ থ্রিলিং। রাতে আর ঘুম হলো না তার। পরের দিন সকালে সঞ্জয় চলে এলো পার্থর বাড়ি। পার্থ আগে থেকেই তৈরি হয়ে বসেছিল। সঞ্জয় বেরিয়ে আসতেই সে বেরিয়ে এলো। পার্থ, খাবার জল সব নিয়েছো তো ঠিকঠাক করে? আমাদের কিন্তু প্রায় অনেকটা যেতে হবে। হুম। বলে গাড়িতে উঠল পার্থ। রাতে ঘুম না হওয়ার জন্য সে গাড়িতেই ঘুমিয়ে পড়ল। সঞ্জয় তাকে আর জাগালো না। প্রায় দুপুরের মধ্যেই ওরা পৌঁছে গেল মাহার্তুবা গ্রামে। গ্রাম শুধু নামই, কারণ প্রত্যন্ত গ্রাম বলতে যেটা বোঝানো হয় সেটা না। বেশ ছিমছাম গোছানো। পার্থকে ডেকে তুলে দিল সঞ্জয়। দেখো, এসে গেছি। এবার করণ অর্জুনের মতো একটু মনে করার চেষ্টা করো তো। ইয়ার কি মেরো না তো। হ্যাঁ, একেই আমার মাথা হ্যাং হয়ে আছে। আচ্ছা আচ্ছা, এখন চলো আমাদের খোঁজা শুরু করি। গাড়ি থেকে নেমে সঞ্জয় আর পার্থ পায়ে হেঁটে যেতে থাকে, আর মাঝে মধ্যে রাস্তার লোকজনকে শৈরীতির ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলো। কিন্তু 1986 সালের ঘটনা সেভাবে কেউই মনে করতে পারে না। দুপুর গড়িয়ে বিকেল নামল, কিন্তু ওরা এখনো ওদের প্রশ্নের কোনো উত্তর পেল না। গ্রামের বাইরের দিকে একটা উঁচু ডিবি দেখে ওরা বসল। ওদের বসে থাকতে দেখে একজন বৃদ্ধ গ্রামবাসী এগিয়ে এলো। কি গো, কি করছো তোমরা?
তোমাদের তো দেখেনি এখানে কোনোদিন। সঞ্জয় উত্তর দিল, আমরা আসলে কলকাতা থেকে আসছি কিছু জানার জন্য, কিন্তু বুড়ো লোকটা হেসে বলল, আচ্ছা, কি জানতে চাও বলো। আমি এই গায়ে প্রায় 40 বছর ধরে আছি। কথাটা শুনেই পার্থ আর সঞ্জয়ের মুখে আশার আলো ফুটে উঠল। সঙ্গে সঙ্গে একসাথে তারা জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি শৈরীতি বলে কাউকে চেনেন? জানেন ওর কি হয়েছিল? দেখল লোকটার মুখটা গম্ভীর হয়ে গেল। সে বড় দুঃখের গল্প, অনেক দিন আগের কথা। শৈরীতি ছিল মুচিপাড়ার মেয়ে, নিচু জাত, দারুণ সুন্দরী ছিল সে, আর ছিল খুব পরোপকারী। গ্রামের সকলে ওকে খুব ভালোবাসতো, আর সে ভালোবাসতো শেখরকে। শেখর ছিল গ্রামের সব থেকে বড় লোক বাড়ির ছেলে, কিন্তু তার চাল চলনে কোনোদিনও আমরা বুঝতাম না যে সে খুব বড় লোক। যাই হোক, ওদের প্রেম খুব ভালোই চলছিল। হঠাৎ শেখরের বাবা ওদের সম্পর্কে আপত্তি জানায়। বাবার কথার অবাধ্য শেখর হয় না, তাই শেষমেশ সে চলে যায় গ্রাম ছেড়ে। কিন্তু শৈরীতি তখন অন্তঃসত্ত্বা। শেখরের সন্তান তখন পেটে। সমাজের ভয়ে সে বছর কোজাগরী পূর্ণিমার দিন আমাদের গ্রামেরই একটা দিঘির পাশে বট গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। পার্থ আর সঞ্জয় খানিকটা চুপ করে শুনছিল। পূর্বজন্মের বিষয়টা সম্পূর্ণ সত্যি। সঞ্জয় সেই প্রবীণ গ্রামবাসীকে জিজ্ঞাসা করে, আচ্ছা, শেখরকে এখন কোথায় পাবো? বৃদ্ধ যা উত্তর দিল তাতে তাদের দুজনেরই মাথায় বাজ পড়ার মতন অবস্থা। কারণ শেখর আর কেউ নয়, ডক্টর রুদ্রশেখর সামন্ত। পার্থ প্রচণ্ড অবাক হয়ে গেছে। সঞ্জয় সেই গ্রামবাসীকে ছোট্ট একটা নমস্কার করে পার্থকে নিয়ে গাড়িতে উঠল। এবারও বুঝতে পারছে যে কেন রুদ্রশেখর তাকে বারণ করেছিল এখানে আসতে। মালিনীর মৃত্যু রহস্য থেকে শুরু করে পার্থর পূর্বজন্ম এবং শেষে ডক্টর রুদ্রশেখরের অতীত, এ সমস্তটাই প্রচণ্ড রোমাঞ্চের সৃষ্টি করেছে। সত্যি ইন্টারেস্টিং ব্যাপারটা। অন্যদিকে পার্থ প্রচণ্ড ভেঙে পড়েছে। একে সে তার স্ত্রীকে হারিয়েছে, তার উপর আজ এটা জানল যে তার সব থেকে কাছের মানুষই তার গত জন্মের মৃত্যুর কারণ। সঞ্জয় তাকে সান্ত্বনা দিয়ে বলল, পার্থ, ভেঙে পড়বে না, মনটা শক্ত করো। আরে আমি আছি তো তোমার সাথে, আমাদের আরও কিছু কাজ করতে হবে। বলেই সে মোবাইলটা বের করে গুগলে কিছু সার্চ করতে থাকে আর পার্থকে জিজ্ঞাসা করে, আচ্ছা পার্থ, তোমার ডেট অফ বার্থটা একটু বলো তো। 7/10/86। আচ্ছা। সঞ্জয় আবার গুগলে মনোনিবেশ করল। হঠাৎ তার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, ইম্পসিবল! কি হয়েছিল সঞ্জয়? উত্তেজিত হয়ে পার্থ তাকে জিজ্ঞাসা করে, পার্থ বলছি, তোমার ডেট অফ বার্থটা কি ঠিক দিয়েছ তো? পাল্টা প্রশ্ন করে পার্থ। কি যাতা বলছো? আরে ওটাই আমার রেজিস্টার্ড ডেট অফ বার্থ। আমি দেখাচ্ছি তোমাকে, সফট কপি আছে আমার ফোনে, দাঁড়াও, ওয়েট, আমি দেখাচ্ছি। বলেই পার্থ তাকে নিজের ফোনটা দেখায়। সঞ্জয় সব দেখে বলে, তাহলে এইগুলো কি বলছে? পার্থ জিজ্ঞাসা করে, কি সঞ্জয়? দেখো, আমি কৌতূহলবশত শৈরীতির মৃত্যুদিন খুঁজছিলাম। কালকের তোমার বয়ান আর আজ ওই গ্রামের লোকটার কথা শুনে এটা প্রমাণ হয় যে শৈরীতি মারা গিয়েছিল কোজাগুড়ি পূর্ণিমার দিন।
তাই আমি গুগলে সার্চ করলাম 1986 কোজাগরি পূর্ণিমার তারিখ। তাতে রেজাল্ট এলো 16ই অক্টোবর। এতটা অবধি শুনে পার্থ অবাক হয়ে গেল। সে বলল, এটা অসম্ভব, আমি তো 7 তারিখ। এক্স্যাক্টলি এটাই আমি ভাবছি। শৈরীতি মরার আগেই তুমি জন্মে গেছো। তাহলে তুমি কি করে এসব কিছু জানলে? রহস্য আরো জমাট বাঁধছে পার্থ, বেশ ইন্টারেস্টিং। ওদের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। পার্থ তখনও কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে ওর সাথে। সঞ্জয়ের চোখ জ্বলছে, সে যেন কোনো একটা সূত্র দেখতে পাচ্ছে। পার্থকে সে ঠিকঠাক করে ঘর অবধি পৌঁছে দিয়ে এলো আর বলল, পার্থ, একটা কাজ করো প্লিজ। তুমি যা যা মেডিসিন নিচ্ছিলে সেই সমস্ত কিছু আমাকে দাও। আর হ্যাঁ, বাড়ি থেকে বেরিও না। আর ওষুধ খাবার কোনো দরকার নেই। আমি 2 দিন পর আসবো, কেমন? পার্থর কাছে সমস্ত ওষুধগুলো নিয়ে সে চলে গেল। পরের 2 দিন পার্থ সঞ্জয়ের কথা মতো বাড়ির বাইরে আর বেরোয়নি। অদ্ভুতভাবে এই 2 দিন পার্থ কোনো রকম দুঃস্বপ্ন দেখেনি, বরং খুব ভালো ঘুম হয়েছে ওর। 3 নম্বর দিনে সঞ্জয় এলো পার্থর সাথে দেখা করতে। মুখে চোখে যেন থমথমে ভাব। পার্থ ওকে দেখেই জিজ্ঞাসা করল, কি হয়েছে সঞ্জয়? বলছি, কিন্তু তার আগে তোমাকে শক্ত হতে হবে। আর আমাকে তোমাকে বিশ্বাস করতে হবে, বন্ধু হিসাবে। কি যাতা বলছো? আমি বিশ্বাস করি তোমাকে, তুমি অনেক কিছু করেছো আমার জন্য, কিন্তু এসব কথা কেন বলছো? কারণ আছে পার্থ, তুমি শান্ত হয়ে বসো, আমি বলছি। হলাম শান্ত, এবার বলো। আচ্ছা, তার আগে এটা বলো তো আমায়, তুমি এই লাস্ট 2 দিনে কি চেঞ্জ দেখলে নিজেকে নিয়ে? চেঞ্জ? চেঞ্জ হলো যে আমি 2 দিন কোনো দুঃস্বপ্ন দেখিনি, আর খুব ভালো ঘুমিয়েছি। একদম ঠিক, আমি ঠিক এই আন্দাজই করেছিলাম। বেশ, এবার বলো কি ব্যাপার। দেখো পার্থ, ব্যাপারটা বলতে সত্যিই খুব খারাপ লাগছে, তাও বলছি। ইউ আর বিং ভিক্টিমাইজড। মানে কি বলছো তুমি, আর কেন করলে সব? আর কেউ না, স্বয়ং ডক্টর রুদ্রশেখর নিজেই। কি যাতা বলছো? উনি তো আমার বাবার মতো, উনি মানুষ করেছেন আমাকে। না 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 না, এসব তুমি বলতে পারো না সঞ্জয়। আর কি প্রমাণ আছে তোমার যে আঙ্কেলই কালপ্রিট? তাহলে তোমাকে আমি সমস্তটা খুলে বলি পার্থ, শোনো। দেখো, তুমি হলে খুবই অ্যাডভান্সড সাইকো অ্যাক্টিভ ড্রাগসের শিকার। সাধারণত আমরা যারা সাইকাইট্রিস্ট, তারা ডিপ্রেসড মানুষদের খুব হালকা ডোজের সাইকো অ্যাক্টিভ ড্রাগস দিয়ে থাকে, যাতে সে তার হ্যাপি মেমোরিকে বারবার মনে করতে থাকে, আর এই ওষুধ তার এই স্মৃতি রোমন্থনকে এনহ্যান্স করে এই যা। আর তোমাকেও এই ধরনের ড্রাগস দেওয়া হচ্ছিল গত 6 মাস ধরে, যেটা তোমার ভয়ঙ্কর মেমোরি, মালিনীর অ্যাক্সিডেন্টের মেমোরিকে বারবার রিকল করাচ্ছিল। তাহলে এটা করিয়ে আঙ্কেলের লাভ কি সঞ্জয়? ওই যে লাভ একটাই, এক্সপেরিমেন্ট। যে ধরনের ড্রাগস তোমাকে দেওয়া হয়েছে সেরকম জিনিস আজ অবধি কেউ বানাতে পেরেছে বলে মনে হয় না। তাই এই রিস্কি ড্রাগসের এক্সপেরিমেন্ট তোমার ওপরই করা হয়েছে। এতটা শোনার পর পার্থ খুবই বিমর্ষ হয়ে পড়ল। যে তার সব কিছু ছিল সেই এরকম, এটা সে কোনো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। সে জিজ্ঞাসা করল, তাহলে শৈরীতির ব্যাপারটাও কি সাজানো? আহা, না, মোটেও না। আসলে এখানেও সেই ওষুধের এফেক্ট। এই ধরনের সাইকো অ্যাক্টিভ ড্রাগসের একটা সাইড এফেক্ট আছে, বুঝলে? এরা ব্রেনকে খুব বেশি অ্যাক্টিভ করে দেয়, যেমনটা সেদিন হয়েছিল হিপনোসিসের আগে। যখন স্যার তোমাকে হিপনোসিস করলো, তোমার সাথে যখন উনি আই কন্ট্যাক্ট করেছিলেন, তখন হয়তো কোনোভাবে তুমি ওনার সাথে টেলিপ্যাথি করেছিলে আর জানতে পেরেছিলে সেই জঘন্য অতীত। কিন্তু তুমি হিপনোটাইজ থাকায় বুঝতে পারোনি তুমি কি বলছিলে, আর আমরা সবাই ভাবলাম যে পূর্বজন্ম। আসলে স্যার আমাদের যেতে বারণ করলো নিজের পাস্টটাকে ঢাকার জন্য, কারণ উনিও ভেবে নিয়েছেন তুমি সত্যিই শৈরীতি। পার্থ চুপ করে সব শুনতে থাকে। সঞ্জয় পার্থর কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়। পার্থ বলে, কি করব সঞ্জয়, কি করব আমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব।
কেঁদে ফেলে পার্থ। সঞ্জয় পার্থকে শক্ত হতে বলে, তারপর বলে, একটা খটকা আমার এখনো আছে। কি? পার্থ জিজ্ঞাসা করে, আসলে ব্যাপারটা হলো, যে ড্রাগস তোমাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব সহজে মানুষের শরীরে দেওয়া যায় না। প্রায় 1 বছর ধরে তার জন্য অন্য অনেক কিছু দিয়ে শরীরকে তৈরি করতে হয়। তাই তোমাকেও কোনোভাবে সেই মতন তৈরি করা হয়েছে। আচ্ছা, একটা কথা বলো তো পার্থ, তোমার কাছে মালিনীর কোনো ছবি আছে কি? না, নেই। আঙ্কেলই বারণ করেছিলেন, তাই রাখিনি। এতে নাকি আমারই ভালো। আচ্ছা হালকা হাসে সঞ্জয়। আচ্ছা পার্থ, আমি মালিনীর একটা স্কেচ বানাবো, বুঝলে? তুমি একবার বলো তো সে কেমন দেখতে ছিল। পার্থ রাজি হয়। প্রায় 1 ঘন্টা ধরে মালিনীর স্কেচ তৈরি করা হয়। এই তোমার স্ত্রী, তাই তো? সঞ্জয় জিজ্ঞেস করে। হুম। বলে উত্তর দেয় পার্থ। আচ্ছা পার্থ, মন দিয়ে শোনো, স্যারের কলকাতা আসতে আরো 4 দিন বাকি, তাই যা করার আমাদের এর মধ্যেই করতে হবে, বুঝলে? পার্থর কাঁধে একটা আলতো করে চাপড় দিয়ে চলে গেল সঞ্জয়। পার্থ এখনো ভাবতেই পারছে না যে তার জীবনে যে ভগবান ছিল সেই আজ পিশাচ হয়ে উঠল। অন্যদিকে দিল্লিতে রুদ্রশেখর তার গুপ্ত ল্যাবে কর্মচারীদের বলছে, My experiment is successful. This will make a history in the world of psychology. Now we are able to control anyone's memory. We are the superiors. Let's celebrate. But there is a small problem. But don't worry, I will finish that too. সবাই হাততালি দিয়ে ওঠে। প্রায় 3 দিন হলো সঞ্জয়ের কোনো দেখা নেই। এর মধ্যে দিল্লি থেকে রুদ্রশেখর পার্থকে ফোন করেছিল, বলেছিল, তোকে আমি দিল্লি নিয়ে যাব, ওখানে তোর বেটার ট্রিটমেন্ট হবে। সেদিন সেই ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা পিশাচের সাথে কথা বলতে অনেকটাই ঘেন্না হচ্ছিল তার। কিন্তু সে কিছু বুঝতে দেয়নি, বাধ্য ছেলের মতো হ্যাঁ বলেছিল। বিকালের দিকে হঠাৎই কলিং বেল বাজল। পার্থ গিয়ে দরজা খুলে দেখে সঞ্জয় এসেছে। সে বলল, সত্যি ভাই, এরকম জটিল কেস লাইফে দেখিনি, বিশ্বাস করো। শেষ অবধি গোয়েন্দা হতো হলো আমাকে, বাপরে। হ্যাঁ, আচ্ছা চলো তৈরি হয়ে নাও, একটা জায়গায় যেতে হবে। কোথায়? অবাক হয়ে প্রশ্ন করে পার্থ। আরে গিয়েই দেখতে পাবে এখন, এখন চলো তো, বলে সঞ্জয়। হোটেল ব্লু নীলের বারে এসে ঢুকলো ওরা। চারিদিকে মদের ফোয়ারা ছুটছে। বারের লাইটগুলো বেশ আলো আধারি তৈরি করেছে চারিদিকে, আর মাঝখানে হচ্ছে বার ড্যান্সিং। মেয়েটা মুখে মুখোশ লাগিয়ে নাচছে, তাই তার মুখটাও দেখা যাচ্ছে না। পার্থ রেগে প্রশ্ন করে, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে বলো তো? কি আছে এখানে? সঞ্জয় ইশারায় পার্থকে বার ড্যান্সারের দিকে তাকাতে বলে। এতক্ষণে সেই মেয়েটা মুখোশটা খুলে রেখে নাচছে। তাকে দেখেই পার্থ চমকে ওঠে। এ যে তারই মৃতা স্ত্রী মালিনী। অবাক হয়ে সে সঞ্জয়ের দিকে তাকায়। সঞ্জয় শুধু হাসে। নাচ শেষে মেকআপ রুমে যখন মালিনী বসে আছে, হঠাৎই পার্থ আর সঞ্জয় সেখানে ঢোকে। পার্থকে দেখে মালিনী চমকে যায়। পার্থ বলে, মালিনী, তুমি? মালিনী তোতলাতে থাকে, বলে, তুমি কি করছো এখানে? সঞ্জয় এতক্ষণে হেসে বলে, আমাদেরও একই প্রশ্ন, তুমি কি করছো এখানে? হ্যাঁ, যতদূর মনে পড়ে গাড়ি দুর্ঘটনায় তুমি তো মারা গেছিলে, তাই না? হ্যাঁ। পার্থ রেগে বলে, চুপচাপ বলো, না হলে আমি কিন্তু পুলিশ ডাকবো। মালিনী কাঁদতে শুরু করে, বলে, প্লিজ পুলিশ ডেকো না,
আমি সব বলছি, সব বলছি। আমি মোহিনী, বার্থ ক্যান্সার। তবে নিজের ইচ্ছে নয়। আমার মায়ের ক্যান্সার আছে, তার খরচ চালানোর জন্যই আমি এসব করি। একবার হসপিটালে খরচ দিতে পারিনি বলে মাকে ডাক্তার দেখছিল না। তখন ডক্টর রুদ্রশেখর আমার কাছে আসে আর বলে যে সে আমার মায়ের সব খরচ যোগাবে, শুধু পরিবর্তে আমাকে ওনার একটা কাজ করে দিতে হবে। তাই ওনার কথা মতন আমি ব্যাঙ্গালোরে যাই, মালিনী সাজি, পার্থর সাথে বিয়ের নাটক করি এবং ডাক্তারবাবুর কথা মতন পার্থকে খাবারে একটা করে ওষুধ দিতে থাকি। কিন্তু কিন্তু অ্যাক্সিডেন্টটা হলো কি করে? পার্থ জিজ্ঞাসা করে। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, সবটা সাজানো। সেদিন তোমাকে গাড়ির মধ্যে অজ্ঞান করে দিয়েছিলাম। তারপর ডাক্তারবাবুর কাছে যাই। উনি তোমার মাথাতে কি সব ডেটা ইনস্টল করবেন বলেছিলেন, আর আমি কিচ্ছু জানি না। এবার আমাকে ছেড়ে দাও প্লিজ। মোহিনী বলে, আচ্ছা, কিন্তু বাথরুমে কে ভয় দেখালো আমাকে? আমি কিন্তু স্পষ্ট দেখেছি তাকে, ওটা ভ্রম নয়। পার্থ জিজ্ঞাসা করে। আমি গেছিলাম। ডাক্তারবাবু একটা ডুপ্লিকেট চাবি আমাকে দেয় আর আর প্রস্থেটিক দিয়ে আমাকে পাঠায় তোমাকে ভয় দেখানোর জন্য। আমি সবটা স্বীকার করলাম। এবার আমাকে ছেড়ে দাও প্লিজ। মায়ের মায়ের যে আমি ছাড়া আর কেউ নেই। কেঁদে ফেলে মোহিনী ওরফে মালিনী। আচ্ছা ঠিক আছে, সে না হয় তোমাকে ছাড়লাম, কিন্তু তোমাকে ডক্টর রুদ্রশেখরের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। কি রাজি? সঞ্জয় জিজ্ঞাসা করে। হ্যাঁ, রাজি রাজি। পার্থ আর সঞ্জয় মোহিনীকে বিদায় জানিয়ে বেরিয়ে যায়। গাড়িতে যেতে যেতে পার্থ বলে, সঞ্জয় সঞ্জয়, আমার অনেকগুলো প্রশ্ন আছে। করো করো। তুমি কি করে জানলে যে এই দুর্ঘটনাটা সাজানো? আর 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 মালিনী, আই মিন মোহিনী জীবিত? হ্যাঁ, না না, আমি জানতাম না, তবে একটা সন্দেহ ছিল, তাই মালিনীর স্কেচ আমি বানিয়েনি। আমি বলেছিলাম না যে 1 বছর দরকার তোমার শরীরকে তৈরি করার জন্য, আর ওই 1 বছর তোমার সাথে ছিল একমাত্র মালিনী। তাই সন্দেহটা আরো দৃঢ় হলো। তাই ওর ছবি নিয়ে খোঁজ করতে এইসব পেলাম। বুঝলাম মিসেস হোমস, বুঝলাম। আর একটা আমাকে কথা বলো, যে এটা তো দুর্ঘটনা হয়নি, সেটা বুঝলে কি করে? এটাই বেশ ইন্টারেস্টিং পার্থ। তোমার মনে আছে যে তুমি বারবার বলতে যে একটা নীল গাড়ি তোমার গাড়ির সামনে এসে গেছে, কিন্তু যখন তোমার মেডিকেল রিপোর্ট পড়লাম আমি বুঝতে পারলাম যে সবটা ফেক, কারণ তুমি কালার ব্লাইন্ড, নীল রং তুমি দেখতে পাবে না। তাহলে তুমি কি করে নীল গাড়ি দেখলে? বুঝলাম সবটাই ডক্টর রুদ্রশেখরের ইমপ্ল্যান্ট করা গল্প, বুঝলে? বাহ, এ তো বিশাল থ্রিলার গল্প। অবশ্যই, কিন্তু এখনো শেষ হয়নি হে বন্ধু। ভিলেনকে কিন্তু তোমাকেই ধরতে হবে, এটা মনে রাখো। মানে তুমি হচ্ছ এই গল্পের নায়ক, আর ভিলেন তোমারই ব্যান্ড বাজিয়েছে, তাই রিভেঞ্জও তোমাকেই নিতে হবে। আমি তো সাপোর্টিং রোল। বেশ বেশ বেশ, তাই হবে। তবে প্ল্যানটা কি? প্ল্যান আলোচনা করতে করতে দুজনে বাড়ি চলে আসে। পার্থকে বাড়ি নামিয়ে দিয়ে সঞ্জয় চলে যায় নিজের বাড়ি। পরের দিন সন্ধ্যাবেলা ডক্টর রুদ্রশেখর তার ক্লিনিকের স্পেশাল রুমে বসে আছে। আজ পার্থর দেখা করার কথা, কারণ এরপর ওকে দিল্লি নিয়ে ওর সমস্ত মেমোরি ডিলিট করতে হবে, না হলে বিপদ। কারণ সে যে তার পুরনো পাপের সাক্ষী। হঠাৎই পার্থ এসে প্রবেশ করে ঘরে, মুখ যেন থমথমে। রুদ্র তাকে বসতে বলে, পার্থ বসে না। রুদ্র আবার বলে, কি হলো, বস।
এবার পার্থ বলতে থাকে, আমার সব মনে পড়ে গেছে, আমার সব মনে পড়ে গেছে। আমি জানি শেখর, তুমি আমাকে ভালোবাসতে না, তাই আমাকে ভোগ করে ছেড়ে চলে গিয়েছিলে। খুব কষ্ট হয়েছিল জানো, কিন্তু তাও আমি মেনে নিয়েছিলাম। কিন্তু তুমি তো শোধরালে না। এজন্মেও তুমি আমাকে প্রতারিত করলে, আমি সব জেনে গেছি। ওষুধ দিয়ে তুমি আমাকে আরো অসুস্থ করে রাখলে। কেন কেন? রুদ্রশেখর রেগে বলে, কি বলছিস তুই এসব? কি হচ্ছে দেখ, আমি কিন্তু এসব সহ্য করব না। পার্থ আবার বলে, শৈরীতি দুর্বল ছিল, কিন্তু পার্থ না। আমি সবাইকে বলে দেব, পুলিশকে জানিয়ে দেব তোমাদের অপরাধের কথা। কিভাবে নিজের এক্সপেরিমেন্টকে সাকসেস করার জন্য আমার মতো অনাথদের ব্যবহার করো তুমি। রুদ্রশেখর নিজের রিভলভার বার করে পার্থকে তাক করে বলে, অনেক জেনে গেছিস, ব্যাস এবার তোকে শেষ করতেই হবে। বলেই গুলি চালাতে যাবে এমন সময় সে শুনতে পায়, হ্যান্ডস আপ ডক্টর রাজশেখর, আপনার খেলা শেষ। পুলিশ অফিসার তার বন্দুক কুচিয়ে দাঁড়িয়ে তার সামনে। পেছন থেকে সঞ্জয় আর মোহিনী ঢোকে ঘরে। সঞ্জয় বলে, ওয়েল ডান পার্থ, নাইস অ্যাক্টিং ভাই, তুমি তো ফাটিয়ে দিয়েছ। রুদ্রশেখরের দিকে তাকায়। রুদ্রশেখরকে তখন হাত কড়া পরানো হচ্ছে। সে মালিনী আর সঞ্জয়কে বলে, দারুণ দারুণ, তবে এটা মনে রেখো, হয়তো এই গল্পের ভিলেন আমি, কিন্তু সবার মধ্যেই ভিলেন আছে। রুদ্রশেখরকে পুলিশ নিয়ে চলে যায়। পার্থ আবার ভেঙে পড়ে। যতই হোক, রুদ্রশেখরই তার অভিভাবক ছিল। সঞ্জয় তাকে বলে, পার্থ, আমাদের মধ্যেই চয়েস থাকে যে আমরা কি হব। ভগবান আর পিশাচ আমাদের মধ্যেই আছে জানো। আজ স্যার পিশাচ হওয়ার পথ বেছে নিল, তাই স্যারের এই পরিণতি। কিন্তু পার্থ, তুমি শক্ত হও। লেটস মেক আ ফ্রেশ বিগিনিং। আন্ডারস্টুড পার্থ? বলে সে। পার্থ আর মোহিনী সেখান থেকে বেরিয়ে গেল। যেতে যেতে সঞ্জয় আর মোহিনী পেছন ঘুরে একটা ক্রূর হাসি দিল, আর পার্থ সামনে থেকে একটা বিশ্রী শয়তানি হাসি হাসল, যার কারণটা না হয় অজানাই থাক। শুনছিলেন পিশাচ। গল্পের আবহ নির্মাণে ও এডিটিংয়ে রয়েছে সুদীপ, প্রচ্ছদ নির্মাণ পিয়ালি, গল্পের কথকের ভূমিকায় ছিলেন নীলাঞ্জন। অন্যান্য চরিত্রে শুভম, সৌমিক, শুভদীপ, তনুশ্রী, প্রদ্যুৎ, রূপঙ্কর ও দেবনারায়ণ বিশ্বাস। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হন্টেড হিস্ট্রিজকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনস অন করে দিন, যাতে আমাদের যে কোনো উপস্থাপনা আপনাদের কাছে পৌঁছায় সবার আগে। ধন্যবাদ।